পরীক্ষার সিলেবাস যেটা লিসন 10 আর 12 পড়বা। তারপর কনজাংশনটা হচ্ছে আজকে আরেকটা কাইন্ড রয়ে গেছে, সেটা সহ পুরো কনজাংশনটা। ট্রান্সলেশন হচ্ছে নেক্সট, অর্থাৎ লাস্ট ক্লাস পর্যন্ত যা ছিল তারপরে আরও 10টা পড়বো, এবং লাস্ট 2 ক্লাস ওই 3টে ক্লাসের জন্য প্রিপেয়ার হবো তো এক্সামের জন্য, অর্থাৎ এই 3টে ক্লাসের যে 90টা 30টা পড়ানো হয়েছে এটা প্র্যাকটিস করবো। প্যারাগ্রাফ হচ্ছে লাস্ট 2 ক্লাসেস, TWO, লাস্ট 2 ক্লাসেস, গত 2টা ক্লাসে যে প্যারাগ্রাফ পড়ানো হয়েছে সেটা। ঠিক আছে, দ্যাটস ইট। এটা হচ্ছে পরীক্ষার সিলেবাস। আমি এখন কনজাংশনের বাকি আলোচনায় যাচ্ছি। আজকে আছে কোরিলেটিভ। কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ হচ্ছে কিছু কনজাংশন আছে ডাবল ফিগারের কনজাংশন, কিছু কনজাংশন আছে ডাবল ফিগারের কনজাংশন। এই ডাবল ফিগারের কনজাংশনগুলোকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। হ্যাঁ, এটার ওরকম কোনো সংজ্ঞাও নাই, মানে ফর্মাল কোনো সংজ্ঞা নেই, লেখা আছে পুস্তকে যে যেগুলো ডাবল ফিগারের অর্থাৎ সেটাকে বলা হয় কোরিলেটিভ। আমরা কথা না বলে উদাহরণে চলে যাই, যেমন বোথ ডটার অ্যান্ড, বোথ ডটার অ্যান্ড, নট অনলি ডটার বাট অলসো, বাট অলসো। ঠিক আছে, তারপরে আছে neither either daughter or, neither daughter nor, neither daughter nor, so daughter, so daughter দ্যাট। ঠিক আছে, এরপরে নট অনলি ডটার বাট অলসো, সো ডটার দ্যাট। এরপর আরো কিছু আছে, যেমন নো সুনার ডটার, নো সুনার ডটার দেন, দেন দেন THN দেন, scarcely daughter when, hardly daughter when. These conjunction, these are the conjunction which is called the double conjunction, and a double conjunction গুলোকে বলা হয় correlative conjunction. These are the conjunction which is figuratively double, and for this reason these are called correlative conjunction. Correlative conjunction হচ্ছে এগুলো হচ্ছে এগুলোর ইউজ যেগুলো ডাবল। তাহলে আমরা এটা বলতে পারি যে কনজাংশন যেগুলো ডাবল সেগুলো হচ্ছে কোরিলেটিভ, আর যেগুলো একটা ডিপেন্ডেন্ট ক্লোজকে যুক্ত করে, একটা নির্ভরশীল বাক্য অংশকে যুক্ত করে, সেখানে সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট। আর যেগুলো দুটো স্বাধীন ব্যক্তি বস্তু এবং দুটো স্বাধীন বাক্য অংশকে যুক্ত করে তাদেরকে বলা হয় কোঅর্ডিনেটিভ। কোঅর্ডিনেটিভ এই হচ্ছে তোমাদের কনজাংশন। আমি তোমাদের আরেকটু কথা বলতে চাই, আমি একটু
আরেকটু কথা বলতে চাই, বলতে আমি একটু তোমাদের টেস্ট নিতে চাই যে আসলে তোমরা পারো কিনা। ইফ ইউ come late, you will be punished. If you come late, you will be punished. Both Rahim and Karim are going there. Both Rahim and Karim are going there. Both Rahim and Karim are going there. এরপরে he walked fast but could not get the bus. এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোথায় কনজাংশন আছে সেটা নিশ্চয়ই তোমরা খুঁজে বের করতে পারবে। প্রথম সেন্টেন্সটার কনজাংশনটা খুঁজে বের করো। আগে কনজাংশন খুঁজে বের করো। এটা একটা প্রথম যুদ্ধ। দ্বিতীয় যুদ্ধ হচ্ছে কনজাংশনটা কোন কনজাংশন সেটা বোঝাটা। প্রথম সেন্টেন্সে কনজাংশন হচ্ছে ইফ, দ্বিতীয় সেন্টেন্সে কনজাংশন হচ্ছে বোথ অ্যান্ড, তৃতীয় সেন্টেন্সে কনজাংশন হচ্ছে বাট। কনজাংশন সাধারণত মাঝে বসে, কারণ তোমাদের এখানে ব্যাপারটাই থাকে যে শব্দটা সেন্টেন্সের দুটো সেন্টেন্সের কানেক্ট করে, একত্র করে, তাহলে একত্র করতে তো দুইজনের মাঝখানেই থাকার কথা। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে যে কনজাংশন সবসময় মাঝে থাকে না। তাহলে কনজাংশন কোথায় থাকে? প্রথমে থাকতে পারে এবং মাঝে, দুটোই থাকতে পারে। এখন আমরা আসি এটা কনজাংশন দেখি আমরা যে কোনটা কোন প্রকার কনজাংশন। এটা প্রথমটা হচ্ছে ইফ ইউ কাম লেট, যদি তুমি দেরিতে আসো, আই উইল পানিশ, ইউ উইল বি পানিশড, তুমি শাস্তিপ্রাপ্ত হবে। এইটুকু কিন্তু স্বাধীন অংশ। প্রথম অংশ এটা কিন্তু স্বাধীন, প্রথম অংশটা পরাধীন। প্রথম অংশটা কীরকম পরাধীন? ইফ ইউ কাম লেট, যদি তুমি দেরিতে আসো। আমরা যদি কোথাও লিখি একটা আলাদা সেন্টেন্স হিসেবে যে ইফ ইউ কাম লেট, এইটা কি কোনো সেন্স মেক করে? এটা দ্বারা কিছু বুঝতে পারি আমি যে যদি তুমি দেরিতে আসো, তাহলে কি হবে সেটা না বলা পর্যন্ত ওই অংশটুকুর অর্থটা সার্থক হয় না। তো ওই অংশটুকুর অর্থটাকে সার্থক করতে হলে if you want to make this part meaningful, then you have to depend on this part. For this reason, this is called the dependent part. আর ডিপেন্ডেন্ট পার্টটাকে কানেক্ট করে কে? এই যে ইফ হচ্ছে সেই কনজাংশন যে অন্য একটা অংশকে ডিপেন্ডেন্ট করে দিতে পারে। ঠিক আছে, এই সেই কনজাংশন, এইটাই হচ্ছে সেই কনজাংশন যে কনজাংশনটাকে কি বলা হয় জানো? সাবঅর্ডিনেট কনজাংশন বলা হয়। তাহলে এটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। দিস ইজ সাবঅর্ডিনেট কনজাংশন। বোথ ডট অ্যান্ড, দুটো কনজাংশন যদি একসাথে বোথ ডট অ্যান্ড থাকে
মানে দুটো কনজাংশন যদি একসাথে হয় তাহলে এই ডাবল কনজাংশনটাকে কি বলা হয় আমি কিছুক্ষণ আগে বলেছি। সেই কিছুক্ষণ আগে বলেছি যেটা, সেটা তোমরা একটু স্মরণ করে দেখো, তাহলে বুঝতে পারবে এটা কোন প্রকার কনজাংশন। এটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। হি ওয়াকড ফাস্ট বাট হি ফেইলড দ্য হি কুড নট গেট দ্য বাস। তাহলে হি ওয়াকড ফাস্ট একটা অংশ, হি কুড নট, যদিও এখানে হি নেই কারণ বাটের পরের অংশ প্রথম অংশের সাবজেক্ট এবং দ্বিতীয় অংশের সাবজেক্ট যদি সেম পারসন হয় বা সেম থিং হয় তাহলে আর দ্বিতীয় অংশের সাবজেক্টটা অ্যাড করতে হয় না, তাহলে সেন্টেন্সে দ্য সেন্টেন্স লসেস ইটস বিউটি, তাহলে সেন্টেন্সটা তার সৌন্দর্যকে নষ্ট করে ফেলে। সো এই জন্য এখানে এইচটা দেওয়া হয়নি, হিটা দেওয়া হয়নি, না হয় এখানেও একটা হি আছে। তো এই দুটো স্বাধীন সেন্টেন্সকে যুক্ত করেছে কে? এই যে বাট, ঠিক আছে। তারপরেও এই যে বাট তাহলে কোঅর্ডিনেটিং, এটা হচ্ছে কোরিলেটিভ, আর এটা সাবঅর্ডিনেটিং হচ্ছে দ্বিতীয়টা, প্রথমটা কোরিলেটিভ হচ্ছে দ্বিতীয়টা, আর তৃতীয়টা হচ্ছে কোঅর্ডিনেটিং। তারপরও তোমাদের কাছে যদি প্যারা লাগে তাহলে তারপর আমি তোমাদেরকে বলি যে তোমাদের যদি এটা কঠিন লাগে তারপরে আমি তোমাদেরকে বলতেছি, ওয়েট, সহজ কথা বুঝে না, একদম সহজ কথা। সেটা হচ্ছে যে কোরিলেটিভ কনজাংশন 4টা, অ্যান্ড অর বাট, মূলত অ্যান্ড অর বাট, ঠিক আছে, অ্যান্ড অর বাট। আর ইয়েটো আছে এই 4টা, ধরে না এই 4টা, ঠিক আছে, অ্যান্ড অর বাট। আর কোরিলেটিভগুলো তাহলে এই কটা তো চিনে রাখতে পারবে না? কোঅর্ডিনেটিংগুলো চিনে রাখতে পারবে কিনা? অনলি 4টা, একটা হচ্ছে অ্যান্ড অর বাট, কোরিলেটিভটা আশা করি চিনে রাখতে পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে আর একটা হচ্ছে কোরিলেটিভ কিন্তু কোঅর্ডিনেটিংটা তোমরা চিনে রাখতে পারবে, মাত্র 4টা, অ্যান্ড অর বাট ইয়েট, বেশ ভালো কথা। এরপরে সাবঅর্ডিনেটিং এর বাদ দাও, কোরিলেটিভ যেটা সেটা তো দেখেই তোমরা চিনতে পারবা, কারণ ডাবল দেখলেই এটা কি করে দেবা, কোনো সেন্টেন্সে যদি ডাবল থাকে তাহলে বুঝে নেবা এটা কোরিলেটিভ। আর অ্যান্ড অর বাট যদি থাকে তাহলে এটা কোরিলেটিভ, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং। তাহলে কোঅর্ডিনেটিং সিলেক্ট হয়ে গেল, আলাদা হয়ে গেল, কোরিলেটিভটা আলাদা হয়ে গেল, বাকি থাকে কোনটা? এরপরে যত কনজাংশন তুমি পাবে সবগুলোকে সাবঅর্ডিনেটিং বলে চালাই দিতে পারবে। বহুত কনজাংশন আছে সাবঅর্ডিনেটিং, কালকে তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে, তারপর আরও 2-1টা ছিল বাকি, যেমন টিল আনটিল ছিল, ওখানে তোমরা সাবঅর্ডিনেটিংয়ে টিল আনটিল লিখে নাও, ওটার অর্থ যতক্ষণ না পর্যন্ত, টিল আনটিল লিখে নাও, ওটার অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। তাহলে আমি বলতে পারি যে এই 4টা হচ্ছে কোঅর্ডিনেটিং, আর ডাবলগুলো হচ্ছে কোরিলেটিভ, আর এর মাঝে যেগুলো থাকবে অর্থাৎ তুমি যেটা দেখে বুঝতে পারবে না, চিনতে পারবে না, ওটাই সাবঅর্ডিনেটিং। এটা হচ্ছে তোমাদের সহজ উপায় যে, আর সাবঅর্ডিনেটিংয়ের প্রত্যেকটার বাংলা অর্থে একটা জ আসবে, সাবঅর্ডিনেটিংয়ের প্রত্যেকটা বাংলা অর্থে একটা জ আসে। যেমন আমি বলে যাচ্ছি, অ্যাজ অর্থ যেহেতু, সিন্স অর্থ যেহেতু, দো অর্থ যদিও, অলদো অর্থ যদিও, সোদার অর্থ যাতে, তারপরে লেস্ট অর্থ যাতে না, ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, তারপরে টিল অর্থ যতক্ষণ না পর্যন্ত, এরকম যতগুলো আছে প্রত্যেকটার বাংলা অর্থে একটা জ থাকে, প্রত্যেকটার বাংলা অর্থে কি থাকে? জ থাকে। এটাও চেনার একটা উপায় আছে, আমি শর্টকাটে তোমাদের চেনার উপায়টা বলে দিচ্ছি আর কি, এক কথায়। অ্যান্ড অর বাট কম্পাউন্ড, অ্যান্ড অর বাট হচ্ছে কোরিলেটিভ আর কোঅর্ডিনেটিং, যেগুলোর বাংলা অর্থে জ আছে সেগুলো সংক্ষেপে বলতেছি, এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল নিয়ম না যে বাংলায় জ থাকতে হবে, এটা আমি বলে দিচ্ছি কারণ এটার প্রায় সবগুলোই বাংলার অর্থে জ আছে, যদি থাকে তাহলে আমরা এই সুযোগটা গ্রহণ করতেই পারি। বাংলা একটা কনজাংশন দেখলাম, আমি দেখলাম টিল অর্থ যতক্ষণ না পর্যন্ত, তাহলে প্রথমেই জ আছে, তখন তুমি
ইউ উড বি এবল টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট জ আছে, তাহলে আমি সংক্ষেপে এটা লিখে দিতে পারলাম। আর এই ধরনের জ জাতীয় কোনো বাংলা অর্থ থাকে বিদায় এটার বাংলা অর্থটার মধ্যে ডিপেন্ডেন্স চলে আসে। আচ্ছা, যাই হোক, ওটার কথা আমরা পরে বলবো। আর এগুলোর আবার ডিটেল পড়ানো হবে, এগুলো আবার ডিটেল ব্যবহার পড়ানো হবে, ইউজ অফ দিস কানেক্টরস বা কনজাংশনস, তখন একটা আলাদা পার্ট আছে এটার, এগুলো তখন আর আমার খুব ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট তুমি আইডেন্টিফাই করে রাখো যে এটা কোরিলেটিভ, এটা কোঅর্ডিনেটিং, এটা সাবঅর্ডিনেটিং, ঠিক আছে? দিস ইজ অল। আর তোমরা ওই যে ভালো করে পরীক্ষা দেবা, আর তেমন কিছু নাই বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, কেমন?